হ্যালো বন্ধুরা, আজকে আমরা পুরুলিয়া থেকে দীঘা ভ্রমণ কিভাবে করব সে ব্যাপারে সবিস্তারে জানব। প্রথমে আমরা পুরুলিয়া জংশন থেকে হাওড়া এক্সপ্রেস ট্রেনটি ধরে পাঁশকুড়া জংশনে নামব। সেখান থেকে লোকাল ট্রেন বা সাপ্তাহিক যে সমস্ত ট্রেনগুলো থাকে সেগুলো ধরে দীঘাতে পৌঁছাবো। যদি আপনারা শনিবারে বেরোন, শনিবার রাতে পুরুলিয়াতে ট্রেন ধরেন, তাহলে রবিবারে সকাল সকাল ভোরবেলায় পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত যাওয়ার সমুদ্রকন্যা নামে একটি সাপ্তাহিক ট্রেন পাবেন। সে ট্রেনটি কিন্তু সকাল 6:30টার মধ্যে আপনাকে দীঘাতে পৌঁছে দেবে। এই ট্যুরে আমাদের কিভাবে আমরা হোটেল নিচ্ছি, কিভাবে আমরা সাইট সিন করছি এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত খরচ খরচা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইবে। এছাড়াও আপনারা হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত এসে দীঘা যাওয়ার জন্য সবসময় লোকাল ট্রেন পাবেন। তাছাড়া হাওড়া থেকে ডাইরেক্ট দীঘা যাওয়ারও ট্রেন পাওয়া যায়, তবে সেক্ষেত্রে হয়তো আপনাদের পৌঁছাতে একটু বেলা হতে পারে। এইভাবে আমরা সবুজে ঘেরা প্রকৃতি দেখতে দেখতে এসে পৌঁছলাম দীঘা রেল স্টেশনের কাছাকাছি। দীঘা রেল স্টেশন পৌঁছার পূর্বেই আপনাদের জগন্নাথ প্রভুর দর্শন হয়ে যাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ প্রভুর সেই জগন্নাথ মন্দির। দীঘা স্টেশন পৌঁছেই আপনাদেরকে টোটো কিংবা অটো ধরে যে কোনো হোটেল বা লজের সন্ধান করতে হবে। যদি আপনাদের আগের থেকেই হোটেল বা লজের বুকিং করা থাকে তাহলে ভালো, যদি না করা থাকে তবু কোনো অসুবিধা নেই। দীঘাতে প্রচুর হোটেল এবং লজ পাবেন। সকাল 6:30টার সময় ট্রেন থেকে নেমে আমরা টোটো ধরে জনপ্রতি 20 টাকা হিসাবে সৎসঙ্গ বিহারে পৌঁছলাম। এখানে আমরা আগের থেকে ফোন করে রুম বুক করে রেখেছিলাম। এখানে থাকার জন্য আপনাদেরকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত হতে হবে। যদি আপনি দীক্ষিত না হন তাহলে এখানে থাকার কোনো সম্ভাবনা নেই। এখানে থাকতে গেলে এটাই হচ্ছে প্রথম এবং প্রধান শর্ত। তবে আপনারা অন্যান্য অনেক হোটেল এবং লজ পাবেন, ফলে দীঘাতে এসে থাকার জন্য কোনো অসুবিধা হয়তো হবে না। তবে যারা নিরামিষ ভোজন করেন, সাত্ত্বিক ভোজন করেন, তাদের জন্য থাকার একটা উত্তম জায়গা হলো সৎসঙ্গ বিহার। এখানে আপনারা থাকার জন্য রুম পাবেন, খাওয়া দাওয়ার খুবই সুবন্দোবস্ত রয়েছে। খাওয়ার জন্য জনপ্রতি 50 টাকা হিসাবে মিল লাগে, আর থাকার জন্য জনপ্রতি 100 টাকা হিসাবে অ্যাকোমোডেশন চার্জ দিতে হয়। ফলে এখানে যারা দীক্ষিত রয়েছে তাদের থাকার কোনো অসুবিধা নেই। খুবই সুন্দর, শান্ত, নিরিবিলি আশ্রমিক পরিবেশে থাকার সুবন্দোবস্ত রয়েছে এখানে। আমরা সৎসঙ্গ বিহার আশ্রমে পৌঁছে প্রথমেই রুম নিয়ে সেই রুমে গিয়ে ফ্রেশ হয়ে সাইট সিন করার জন্য বেরিয়ে পড়েছিলাম। আশ্রম থেকে আমাদেরকে খুবই কম খরচে টোটো রিজার্ভ করে দেওয়া হয়েছিল, ফলে আমাদের সাইট সিন করার জন্য কোনো অসুবিধা হয়নি। বাইরের টোটোতে আমাদের যে পরিমাণ টাকা বলছিল তার থেকে অনেক কম খরচে আশ্রম থেকে আমাদের টোটো ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। টোটোতে উঠে আমরা চললাম সমুদ্রের ঢেউয়ের তরঙ্গ দেখতে দেখতে মন্দারমণি সি বিচ এর উদ্দেশ্যে। সমুদ্রের ঢেউয়ের তরঙ্গ খুবই ভালো লাগছিল, তবে মনে মনে একটু একটু ভয়েরও সঞ্চার হচ্ছিল, কারণ ঢেউয়ের আস্ফালন কখনো কখনো আমাদের টোটোর একদম কাছাকাছি পৌঁছাচ্ছিল। এরপর আমরা এসে পৌঁছলাম মন্দারমণি সি বিচ। মন্দারমণি সি বিচটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। আর আমরা যেদিন গেছিলাম সেদিন ঢেউয়ের তরঙ্গ খুবই বড় বড় আসছিল, ফলে খুবই ভালো লাগছিল। এরপর আমরা আবার টোটোতে উঠে চললাম তাজপুর সি বিচ। এটা হচ্ছে তাজপুর বিচ। আজকে সমুদ্র খুব উত্তাল রয়েছে।
एक लाल कांकड़ा, এরপর আমরা এসে পৌঁছলাম শঙ্করপুর সি বিচ। শঙ্করপুর সি বিচটি খুবই সুন্দর এবং এর পাড় বাঁধানো রয়েছে। এরপর আমরা পৌঁছলাম নয়াকালী মন্দির। এই মন্দিরটি খুবই জাগ্রত। যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রের ভিতরে মাছ ধরতে যায় তারা সকলে এখানে বিভিন্ন ধরনের মানত করে থাকে। এরপর আমরা টোটোতে চেপে চললাম দীঘা মোহনা দেখার জন্য। মোহনা গিয়ে আমরা যে পাড় বাঁধানো রয়েছে সেই ভিতরে গিয়ে অনেক ছবি টবি তুললাম, দেখলাম অনেকেই স্নান করছে। এখানে বিশাল এক মাছের বাজার রয়েছে, সেই মাছের বাজারও দেখতে খুবই ভালো লাগে। এদিকে তাকাও, আমার দিকে তাকাও, কথাটা শোনো, তুমি চলে যাও, কথাটা শুনে যাও। মোহনা মাছের বাজার। এরপর আমরা এসে পৌঁছলাম দীঘার অ্যাকোয়ারিয়াম দেখার জন্য। এখানে অ্যাকোয়ারিয়াম দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে জগন্নাথ মন্দির। বহু প্রতীক্ষিত এবং নবনির্মিত এই জগন্নাথ মন্দিরটি দেখার জন্য অনেক জনসমাগম হয় প্রতিদিনই। মন্দিরটিতে পৌঁছে আমরা প্রথমে জগন্নাথ প্রভুকে প্রণাম করে মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে নিলাম। মন্দিরটি খুবই সুবিশাল এবং খুবই সুন্দরভাবে নির্মিত হয়েছে। এখানে এসে আপনার মন একেবারে জুড়িয়ে যাবে। পুরী মন্দিরে যে ধরনের কারুকার্য রয়েছে মোটামুটি তার আদলে এটিকেও তৈরি করার চেষ্টা হয়েছে। তবে দেখুন, জগন্নাথ ধাম বলতে আমরা বিশেষ করে পুরীকেই মনে করি, তবে এখানেও একটা পর্যটন স্থান হিসাবে জগন্নাথ মন্দিরটি দর্শকদের বা পর্যটকদের খুবই ভালো লেগেছে। এরপর আমরা এসে পৌঁছলাম ঢেউসাগর পার্ক। এই পার্কটি খুবই ভালো, বিশেষত বাচ্চাদের এখানে খুবই ভালো লাগবে। এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 20 টাকা। তারপর আমরা চলে এলাম অমরাবতী পার্কে। এই পার্কের এন্ট্রি ফি মাত্র 10 টাকা। এই পার্কেও বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের উপকরণ রয়েছে। এছাড়াও এখানে রোপওয়ে রয়েছে, সেই রোপওয়ে চড়ে আপনারা মজা উপভোগ করতে পারেন। এছাড়াও এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। অমরাবতী পার্কটি খুবই ভালো লেগেছিল আমাদের। এরপর আমরা উদয়পুর সি বিচ দেখার জন্য টোটোতে উঠলাম। উদয়পুর সি বিচটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এখানে পর্যটকদের মন মাতানো কিছু দৃশ্য রয়েছে। তারপরে আমরা পৌঁছলাম চন্দনেশ্বর মন্দির। এই মন্দিরটি খুবই জাগ্রত। এখানে ভগবান শিবকে চন্দনেশ্বর হিসাবে পূজা করা হয়। চন্দনেশ্বর মন্দির দেখার পর আমরা টোটো ধরে নিজের হোটেলে ফিরলাম। আসুন এরপর জেনে নেওয়া যাক আমাদের মোট খরচ কত হয়েছিল। ট্রেন ভাড়া পুরুলিয়া থেকে পাঁশকুড়া, যাতায়াতের খরচ 370 টাকা। পাঁশকুড়া থেকে দীঘা লোকাল ট্রেন 30 টাকা করে, 60 টাকা। টোটো ভাড়া স্টেশন থেকে রুম 20 টাকা। সাইট সিনের জন্য আমাদের মোট 3 জনের ভাড়া লেগেছিল 1500 টাকা, অর্থাৎ জনপ্রতি 500 টাকা। হোটেল ভাড়া 600 টাকা লেগেছিল, জনপ্রতি 200 টাকা। খাওয়া দাওয়ার খরচ হয়েছিল 200 টাকা, অন্যান্য খরচ 50 টাকা। এভাবে আমাদের একজনের মোট খরচ 1500 টাকা।
আমাদের মতো আপনারাও একদিনে দীঘার ট্যুর করতে চাইলে আমাদের প্ল্যান মাফিক করতে পারেন। যদি কোনো রকমের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।